ফারাক্কার বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানচিত্র। গঙ্গার পানি প্রত্যাহারে শুষ্ক মৌসুমে এই অঞ্চল পরিণত হয় মরুভূমিতে। বর্ষায় ভাসে বাড়িঘর, ফসল। আন্তদেশীয় যানবাহন চলাচল চুক্তিতে অনুস্বাক্ষর করেনি থিম্পু। অনিশ্চিত ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের আঞ্চলিক সড়ক সংযোগ রূপরেখা। রাজধানীতে রাস্তার নিচ দিয়ে যথেচ্ছভাবে গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন টানায় বাড়ছে ঝুঁকি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নাগরিক সেবা নিশ্চিতে কাঠামোগত পরিকল্পনার তাগিদ। শেষ হল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ধাপের কাজ। জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ যোগানে ভূমিকা রাখবে, জানালেন প্রতিমন্ত্রী। এবং নরসিংদীতে সবজি চাষে বেড়েছে ফেরোমিনের ফাঁদের ব্যবহার। কমেছে কীটনাশকের প্রয়োগ, রপ্তানি হচ্ছে বিষমুক্ত সবজি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ফারাক্কার বিরূপ প্রভাবে বছরের পর বছর ধরে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষ। শুষ্ক মৌসুমে ভারতে একতরফা পানি প্রত্যাহারের ফলে এই অঞ্চলে অনেকটা মরুভূমিতে পরিণত হয়। আবার বর্ষায় ফারাক্কার সব গেট খুলে দিলে হঠাৎ ফুঁসে ওঠা পদ্মা ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, ফসল সহ সবকিছু। আর অব্যাহত ভাঙনে বসতভিটা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় আস্তে আস্তে পাল্টে যাচ্ছে জেলার মানচিত্র। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা। 1975 সালে এখান থেকে 20 কিলোমিটার উজানে ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত। এরপর থেকেই বদলে যেতে থাকে এই নদীর গতিপথ। একসময় সীমান্ত দিয়ে প্রবাহিত এই নদী ক্রমেই ভাঙতে থাকে চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি, চরবাগডাঙ্গা, নারায়ণপুর, পাকা, উজিরপুর ও দেবীনগর ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। ভাঙন কবলিত এসব এলাকা পরিণত হয় ধুধু বালুচরে। নিয়ন্ত্রিত পানি প্রবাহের কারণে একাধিক চ্যানেলে বিভক্ত হয়ে পড়ে পদ্মা, যা এই অঞ্চলের মানুষের দুর্ভোগের বড় কারণ হয়ে দেখা দিয়েছে। একটাই নদীর গতিধারা ছিল এবং নদীর গভীরতাও ছিল, নদীর খরস্রোতাও ছিল। নদী ভাঙতো এবং গড়তো, এক সাইড ভাঙলে আর এক সাইড গড়তো। এখন দেখা যায় কি না, ওই ধরনের গড়া নাই, শাখা প্রশাখা বেশি। এখন 14টা ললা হয়ে গেছে, মানে এক একটা ওই একটা এরকম ভাবে দেখো। পদ্মা এখন এই অঞ্চলের মানুষের অনেকটা অভিশাপ। জায়গা জমি সব হারিয়ে নিঃস্ব হাজার হাজার পরিবার। ফসল ডুবে যায়, পাকা ফসল কাটতে পারে না, হঠাৎ 2 হাত 3 হাত পর্যন্ত বন্যা হয়ে যায়। অনেক গ্রাম ছিল, অনেক বাড়ি ছিল, সব তো ভেঙে গেছে। আমাদের যখন গ্রাম নামে তখন মনে করেন যে আমরা মনে করেন যে নিঃস্ব। ফারাক্কার কারণে জেলার অন্যান্য নদীগুলোতেও এর প্রভাব পড়ার পাশাপাশি পদ্মা নদীকে নির্দিষ্ট চ্যানেলে ধরে রাখা যাচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই ফারাক্কার প্রভাবে শুষ্ক মৌসুমে আমরা প্রয়োজনীয় পানি পাচ্ছি না, এবং এই বর্ষার শুরুতেই আপে একটু বেশি বৃষ্টি হলে হঠাৎ করে গেটটা খুলে দেওয়াতে তাৎক্ষণিক পানিটা নেমে আসে এবং এতে নদী ভাঙন প্রবণতা দেখা দিচ্ছে এবং এই যে চর, বিভিন্ন সৃষ্ট চরগুলো দ্রুত শিফট হয়ে যাচ্ছে। পাংখা পয়েন্ট থেকে শুরু করে রাজশাহীর গোদাগাড়ি পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ অংশে পদ্মা নদীর দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। পদ্মা পাড়ের ক্ষতিগ্রস্ত এসব এলাকায় 6টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ বসবাস করে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। চুক্তি বাস্তবায়নের সময়সীমার 2 বছর পেরিয়ে গেলেও আন্তদেশীয় যানবাহন চলাচল চুক্তিতে অনুস্বাক্ষর করেনি ভুটান। তাই অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের মধ্যে আঞ্চলিক সড়ক সংযোগ রূপরেখা চুক্তি। তবে 4 দেশের মানুষের অবাধ যোগাযোগের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করছে ভুটান সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন পররাষ্ট্রনীতিতে ভারতের উপর নির্ভরশীলতা নয়, এ চুক্তি প্রত্যাখ্যান করে এমনটাই জানান দিতে চাইছে ভুটান। ভুটান থেকে ফিরে আরো জানাচ্ছেন আজহার লিমন। বাংলাদেশের তামাবেল সীমান্ত দিয়ে ভারতের শিলং, গুয়াহাটি হয়ে পণ্যবাহী গাড়ি পৌঁছে যাচ্ছে ভুটান, কিংবা নেপালের কাঠমান্ডু থেকে কাকরভিটা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করছে কোনো ব্যক্তিগত গাড়ি। দক্ষিণ এশিয়ার 4টি দেশের সড়ক সংযোগের এমন ধারণা নিয়েই 2015 সালে ভুটানের রাজধানী থিম্পুতে স্বাক্ষরিত হয় BBIN বা আঞ্চলিক সড়ক সংযোগ চুক্তি। মন্ত্রী পর্যায়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় পরবর্তী 6 মাসে চুক্তির সামগ্রিক রূপরেখা তৈরি হবে, বাস্তবায়নের পর্যায়ে নিয়ে আসা হবে BBIN MVA কে।
এর ধারাবাহিকতায় গ্রহণ করা হয় আন্তর্দেশীয় মোটর শোভাযাত্রা, উচ্চ পর্যায়ের বৈঠক সহ নানা পরিকল্পনা। বাস্তবায়ন হয়েছে যার কিছু কিছু, কিন্তু চুক্তি বাস্তবায়নের বিষয়ে রাষ্ট্রীয়ভাবেই একমত হতে পারেনি স্বাক্ষরকারী সব দেশগুলো। গেল বছর পর্যন্ত বাংলাদেশ, ভারত ও নেপালের সংসদে পাশ হয়ে গেলেও ভুটানের উচ্চকক্ষ ন্যাশনাল কাউন্সিল প্রত্যাখ্যান করে চুক্তিটি। সঙ্গত কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল বিবি আইন নিয়ে কি ভাবছে ভুটান। আমাদের সাধারণ মানুষ, সাথে সাথে সংসদেরও কিছু বিষয়ে উদ্বিগ্নতা আছে, যা মোটেও অযৌক্তিক নয়। অবকাঠামো সীমাবদ্ধতা সমস্যাগুলোর মধ্যে একটা, কিন্তু এর বাইরেও আছে পরিবেশ বিপর্যয়, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা সীমান্ত পাচার বেড়ে যাওয়ার আশঙ্কা। ভুটান একটি ছোট্ট দেশ হওয়া এসব সীমাবদ্ধতা অনেক বড় হয়ে উঠেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে ভারতের মতো বড় দেশের আগ্রহের চুক্তি প্রত্যাখ্যান দেশটির শক্তি প্রকাশ করে বলেও মত তাদের। বহু বছর ভুটান ভারতের সাথে কনসাল্ট করেই তাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে, তো এটা একটা তাদের জন্য একটা অপরচুনিটি, যেটার মাধ্যমে তারা বিশ্বকে বোঝাতে পারছে যে তাদের পররাষ্ট্রনীতিতে কিছু পরিবর্তন অবশ্যই আসছে আর কি। কিন্তু এত কিছুর পরও আশাবাদী থাকতে চান বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বললেন, স্থলবেষ্টিত দেশ ভুটানের নিজ স্বার্থেই এ চুক্তিতে সংযুক্তি জরুরি। ইনফ্রাস্ট্রাকচারও কম, এর মানে তো এটা না যে আমি যুক্ত হব না। প্রটোকলে গিয়ে ভুটান সংখ্যাটা নির্ধারণ করতে পারে, অথবা একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত আসতে দিতে পারে যে আমি এই পর্যন্ত দেব, এর পেশার দেব না। তো আমার ধারণা অন্য যে তিনটা দেশ তারাও এই ব্যাপারে ভুটানের বাস্তবতা বিবেচনাক্রমে তারা এটা তো চাপ দেবে না। তবে ভুটানকে বাদ দিয়েই বিবি আইনের চিন্তা করছে ভারত, এমন খবর প্রকাশিত হয়েছে দেশটির কয়েকটি দৈনিকে। আজহার লিমন, সময় সংবাদ, ভুটান। রাজধানীতে রাস্তার নিচ দিয়ে যথেচ্ছভাবে গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন টানাই বাড়ছে ঝুঁকি। এর মধ্যে তিতাসের গ্যাস লাইনে প্রতিনিয়ত ছোট বড় আগুন লাগার ঘটনাও ঘটছে। ফায়ার সার্ভিসের মতে মাটির নিচ ও রাস্তার পাশ দিয়ে টানা গ্যাস লাইন পুরনো হয়ে গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত ও ঝুঁকিমুক্ত নগরীর জন্য প্রয়োজন কাঠামোগত পরিকল্পনা। সেলিয়া সুলতানার রিপোর্ট। সোমবার বৃষ্টির পানি চাপ নিতে না পেরে ধসে গেছে গ্রিন রোডের জাহানারা গার্ডেনের সামনের সড়ক। এতে রাস্তার নিচে থাকা পাইপলাইন থেকে গ্যাস বের হতে থাকে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় গ্যাস চলাচল স্বাভাবিক করে তিতাস। এর আগে গত বছর গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে বনানীতে পুরো বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। আহত হন ভবনে বসবাসকারী বেশ কয়েকজন। ফায়ার সার্ভিস বলছে, রাজধানী জুড়ে থাকা গ্যাসের লাইনগুলো পুরনো হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া এসব সরবরাহ করা পাইপ থেকে লিকেজ হয়ে বা ভূমিকম্পে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। গ্যাস লাইনগুলো তো অনেকদিন পুরনো হয়ে গিয়েছে এবং এগুলো কিন্তু লিকেজ হয়ে যে কোনো জায়গায় গ্যাসটা ট্র্যাপ হয়ে থাকে, এবং যখনই কোনো কনফাইন স্পেস থাকে এবং কোনো স্পার্ক হলেই বড় এক্সপ্লোশন হয়। ইলেকট্রিক্যাল লাইন, গ্যাস লাইন যেগুলো আছে, প্লাস এখানে স্টোরেজ লাইন যেগুলো আছে, সবগুলোই কিন্তু পরিকল্পনা ছাড়াই হয়েছে। এদিকে ঝুঁকিপূর্ণভাবে থাকা এসব সেবা দেওয়ার লাইন পুনরায় পরিকল্পনা অনুযায়ী সংযোজন প্রয়োজন বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। রাস্তা কেটে পানি, ইলেকট্রিসিটি, গ্যাস, সেটা যা কিছু নেওয়ার পরে কি করতে হবে, সেটাকে আবার সুন্দরভাবে রিপেয়ার করতে হবে। কিন্তু আমরা দেখি ফেলে রেখে চলে যাই। এগুলো সব পরিকল্পনার দূরদর্শিতার অভাব। তিতাস গ্যাসকে বলবো যে আমাদের যে সমস্ত এক্সিস্টিং লাইন যেগুলো আছে, এগুলোকে আমি মনে করি একটা ইন্সপেকশনের মাধ্যমে রিনোভেশন করার প্রয়োজন আছে কিনা দেখতে হবে, অথবা যেখানে ঝুঁকিপূর্ণ যেগুলো লাইন থাকে এগুলোকে দরকার হলে আমার লাইনগুলো শিফট করতে হবে। ওয়াসা, ইলেকট্রিসিটি, স্যানিটারি সব প্রতিষ্ঠানের ক্যাপাবল আর আপ টু ডু ইট, না পারলে অন্য থার্ড পার্টিকে দিয়ে করে নিতে পারে। সিটি কর্পোরেশনের আওতায় থাকা সকল সেবা প্রতিষ্ঠানের সেবাদান এবং এসব পাইপলাইন সরবরাহ করার একটি পূর্ণাঙ্গ চিত্র থাকা প্রয়োজন বলে মনে করেন তারা। এতে যে কোনো দুর্ঘটনায় যেমন দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, তেমনি অন্যান্য সংস্থার কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত দুলাভাই পলাতক, গ্রেফতারে চলছে পুলিশের অভিযান। 3টি কল্যাণ ট্রাস্টে অর্থ সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১৩৬ কোটি ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। গতকাল সন্ধ্যায় গণভবনে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অনুদানের এ চেক তুলে দেন। এর মধ্যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ৫৭ কোটি ৪৫ লাখ, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫০ কোটি ২৫ লাখ এবং
সূচনা ফাউন্ডেশনে 28,50,00,000 টাকার চেক তুলে দেয়া হয়। পরে ব্যবসায়ীরা অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রী এ সময় বলেন, প্রতিটি নাগরিকের শিক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের সামাজিক নানা উন্নয়ন কর্মকাণ্ডে আরও বেশি করে সম্পৃক্ত হতে বেসরকারি ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাতারবাড়ি 1200 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী বছর দ্বিতীয় ধাপের কাজ শুরু করা গেলে 2022 সালে শেষ করা সম্ভব। এ প্রকল্প বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ যোগানে ভূমিকা রাখবে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তবে বিশ্লেষকরা মানসম্পন্ন টেকসই কাজ করার দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন। কক্সবাজার ঘুরে এসে মোস্তাফিজুর রহমান আকাশের ছবিতে সানবীর রূপলের রিপোর্ট। প্রশান্ত মহাসাগরের তীরে জাপানের হিটাচিনাকা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিকর কার্বন পরিশোধনের জন্য আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হয় এখানে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বঙ্গোপসাগরের কাছে কুহিলিয়া নদীর তীরেই 7,656 একর জমিতে মাতারবাড়িতে জাপানের সহায়তায় একই প্রযুক্তির সমন্বয়ে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছে। এর মধ্যে জমি অধিগ্রহণ, নদীর চ্যানেল ড্রেজিং, প্রশাসনিক ভবন নির্মাণ সহ প্রথম ধাপের কাজ প্রায় শেষ। এখন মূল প্রকল্পের জন্য জাপানের সুমিটোমো ও মারুবিনি কর্পোরেশনের দেয়া 2টি দরপত্রের আর্থিক মূল্যায়নের কাজ চলছে। প্রচন্ড গতিতে তারা এগোচ্ছে। আমরা সময় মতোই আশা করছি যে এই পাওয়ার প্ল্যান্টটি আমাদের সময় মতো চলে আসবে এবং বিশেষ করে যে চ্যানেলটা হচ্ছে এখানে, যে পোর্টটা হচ্ছে ডিপসি, আমাদের টার্মিনাল করব আমরা, কোল টার্মিনাল হবে, আগামীতে এলএনজি টার্মিনাল হবে, এখানে সবকিছুই সময় মতোই এগোচ্ছে। 2014 সালে পাশ হওয়া এই প্রকল্পে 36,000 কোটি টাকার মধ্যে জাইকা দেবে 29,000 কোটি টাকা আর বাংলাদেশ সরকার ব্যয় করবে 5,000 কোটি টাকা। প্রকল্পটি টেকসই বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। আমাদের যেটি প্রত্যাশা থাকবে, যেহেতু জাপান তার গ্লোবালি তার এক ধরনের সুনাম রয়েছে প্রকল্পগুলো সুন্দরভাবে সঠিকভাবে করা এবং মান নিশ্চিত করা, সুতরাং সময় যদি কিছুটা বেশিও লাগে আমাদের প্রত্যাশা থাকবে মান বজায় রাখবে। সেক্ষেত্রে যদি প্রকল্প ব্যয় যদি কিছুটা বেড়েও যায়, অন্তত মানের দিক থেকে এবং প্রকল্পের গুণগত বিষয়গুলো যাতে পূর্ণভাবে নিশ্চিত করা হয়। প্রকল্পটির জন্য 2016-17 অর্থ বছরের বাজেটে 2,400 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী বাজেটে সম্ভাব্য বরাদ্দ দেওয়া হতে পারে 1,836 কোটি টাকা। সরকারের বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটির কাজ চলছে পুরোদমে। এখান থেকে যে বিদ্যুৎ পাওয়া যাবে, সরকার বলছে যে তা থেকে শুধু জাতীয় গ্রিডেই কাজে আসবে না, কাজে আসবে চট্টগ্রাম এবং এর আশপাশের যে অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে সেই অঞ্চলগুলোর শিল্প কারখানাগুলোতেও। সানবীর রূপল, সময় সংবাদ, কক্সবাজার। ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি ফোনে কথা বলছি তার সাথে। সোহাগ, আপনি তো ঘটনাস্থলে আছেন, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি? আপনি যেমনটি বলছিলেন, আজ সকাল থেকে ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রাম, এখানে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের পাশে গ্রাম, এখানে 2টি বাড়ি, একটি বাড়ির মালিক হচ্ছে সেলিম এবং অন্যটি পান্ত। এই 2টি বাড়ি ঘিরে রেখেছে র্যাবের সদস্যরা। এখানে আমি র্যাবের যে কোম্পানি কমান্ডার আছেন মেজর মনির আহমেদ, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে জঙ্গি এবং বাড়ির মধ্যে 2টি বাড়ির মধ্যে বিপুল পরিমাণে বিস্ফোরক থাকতে পারে এবং জঙ্গিরা অবস্থান করতে পারে, এই সন্দেহে তারা অভিযান চালিয়েছে। তো এখন পর্যন্ত ভিতরে অভিযান শুরু করেনি, যেহেতু বোম থাকতে পারে, এই জন্য র্যাবের বোম ডিসপোজাল ইউনিট বাড়ির মধ্যে অভিযান শুরু করবে। তবে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে গত 21 এপ্রিল এই গ্রামেরই অপর প্রান্তে জঙ্গি আব্দুল্লাহর কথা আপনারা যেটা জানেন, জঙ্গি আব্দুল্লাহর বাড়িতে অভিযান চালানো হয় এই একই গ্রামে এবং এই গ্রামের অপর প্রান্তে। আর একটা বিষয় জানিয়ে রাখি, গত 7 মে বজ্রাপুরে যে জঙ্গি আস্তানা অভিযান চলেছিল, সেখানে 2জন জঙ্গি মারা গিয়েছিল, একজন আব্দুল্লাহ এবং অন্যজন হচ্ছে তুহিন। সেই তুহিনের ভাই এবং তুহিনের বাড়ি হচ্ছে এইটা, এই সেলিম যে বাড়ির মালিক সেলিম, তার ভাই হচ্ছে তুহিন। এটাই এখন পর্যন্ত আমাদেরকে র্যাবের কোম্পানি কমান্ডার আমাদেরকে জানিয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বোম ডিসপোজাল ইউনিট এলেই বাড়ির মধ্যে অভিযান শুরু হবে। আর এলাকা নিরাপত্তার সাথে এলাকার মানুষকে আশপাশে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা সংবাদকর্মী আছে আমাদেরকেও দূরে থাকতে বলা হয়েছে। আসলে এই ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামে পরপর 2টি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়াতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে আন্দাজ। ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে আমাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ ছিলেন, যিনি সর্বশেষ পরিস্থিতি আমাদের জানিয়ে দিচ্ছিলেন।
চলে যাচ্ছে পরের খবরে। জ্যৈষ্ঠের শুরুতেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত, ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। গত রাত 9টা থেকে ঝোড়ো বাতাসের তাণ্ডবের সঙ্গে শুরু হয় বৃষ্টি। রাত 10টার পরে যোগ হয় বজ্রপাত। আবহাওয়ার ত্রিমুখী বৈরী আচরণে রাস্তায় আটকা পড়েন ঘরমুখো অনেক মানুষ। তাদের আশ্রয় হয় রাস্তার পাশের দোকানের কার্নিশের নিচে। ঝোড়ো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে মুষলধারে বৃষ্টিতে সেখানেও রক্ষা মেলেনি। বেশি বেকায়দায় পড়েন রাতের শ্রমজীবী ও হতদরিদ্র ফুটপাতের ছিন্নমূল বাসিন্দারা। ঝড়ে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় রাস্তার গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। এছাড়াও সোনারগাঁও সিগন্যালে ল্যাম্পপোস্ট পড়ে গেলে কারওয়ান বাজার বাংলা মোটর রাস্তা বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তার মধ্যে পড়ে থাকা ল্যাম্পপোস্ট সরিয়ে ফেলে। বনানীর আলোচিত দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি সাফাতের গাড়ি চালক বিল্লাল এবং দেহরক্ষী রহমত আলীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে, পুরান ঢাকার নবাবপুরের একটি হোটেল থেকে গাড়ি চালক বিল্লালকে গ্রেফতার করা হয়। বিল্লালের কাছে থাকা মোবাইল জব্দ করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের পর ভিডিও চিত্র ধারণের কথা স্বীকার করেছে বলে র্যাব জানায়। অন্যদিকে দেহরক্ষী রহমত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে একটি শর্টগান ও 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 5 আসামির মধ্যে এখনো পলাতক রয়েছে নাইম আশরাফ। নবাবপুর রোডের ইব্রাহিম নামক একটি হোটেল, সেই হোটেলে বিলাল অবস্থান করছে। আনুমানিক 6টার দিকে আমরা তাকে গ্রেপ্তার করি। দুইজন যে ধর্ষণের যে শিকার, কে কার সাথে কোন রুমে অবস্থান করছে সে সব বিষয়ে জানে। মেয়ে দুইটিকে গর্ভনিরোধ পিল খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ওই ডাক্তার রাজি না হওয়াতে তাকে মারধর করা হয় এবং তার সামনে ইয়াবা দিয়ে ভিডিও করা হয় যে যাতে সেই ঘটনাটি প্রকাশ না করে, এবং সেই ভিডিওটি এই বিল্লালই করে। ভ্যাট ও শুল্ক ফাঁকি এবং মানি লন্ডারিং এর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী 17ই মে দিলদার আহমেদ সহ আপন জুয়েলার্সের মালিকদের তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এছাড়া হোটেলে অবৈধ মদ রাখা ও ভ্যাট ফাঁকির অভিযোগে রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকেও তলব করা হয়েছে। এদিকে আপন জুয়েলার্সের গুলশানের সুবাস্ত ইমাম স্কয়ারের শাখা থেকে 187 কেজি স্বর্ণ ও 114 কোটি টাকার ডায়মন্ড সিলগারা করে দেয়া হয়েছে। বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার পর নজরদারিতে আনা হয় এই মামলায় গ্রেফতার হওয়া অন্যতম আসামি সাফাতের বাবা দিলদার হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্স। চোরাচালান এবং মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ অবস্থায় সকালে রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক ডক্টর মইনুল খান সাংবাদিকদের জানান, আপন জুয়েলার্সের শোরুমগুলোতে তাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের যে কাস্টমস ডাটাবেজ আছে এসআইকোরা ওয়ার্ল্ড, সেখানে আমরা সার্চ করে দেখেছি তার বিল নাম্বার দিয়ে, তার প্রতিষ্ঠানের নাম দিয়ে, এই নামে কোনো বৈধ ডায়মন্ড এবং গোল্ড ইম্পোর্ট নেই। তো সুতরাং তার যে এত ব্যবসা গোল্ডের, এখানে একটা অস্বচ্ছতার একটা বিষয় আমাদের কাছে প্রতিমান হয়েছে। মহাপরিচালক জানান, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অন্যান্য জুয়েলার্সের শোরুমেও অভিযান চালানো হবে। অন্যান্য জায়গা থেকেও যদি কোনো তথ্য আসে এবং কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, আমরা যাচাই করে অবশ্যই এই বিষয়ে যদি অভিযান পরিচালনা করতে হয় আমরা সেটি করব। এদিকে দুপুরে উপপরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে রাজধানীর গুলশানে আপন জুয়েলার্সের প্রধান শাখায় অভিযানে নামে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আমরা প্রায় 212 কেজি ওজনের স্বর্ণালংকার পেয়েছি, যার বাজার মূল্য প্রায় 83 কোটি টাকা, এবং ডায়মন্ডের অলংকার যেটা পেয়েছি সেটা হচ্ছে মূল্য প্রায় 114 কোটি টাকা। ওনারা আমাদেরকে 25 কেজির বৈধ কাগজপত্র এখন পর্যন্ত তারা দেখাতে পেরেছেন, এবং ডায়মন্ডের অলংকারের মধ্যে 1840 ক্যারেটের মধ্যে ওনারা 500 ক্যারেটের আমদানি দলিলপত্র আমাদেরকে এই পর্যন্ত দেখাতে সক্ষম হয়েছেন। আমরা তাকে শুনানিতে ডেকেছি আগামী 17 তারিখ। এর আগে বাংলাদেশ ব্যাংকের কাছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ সাফাত আহমেদ এবং দিলদার আহমেদের অর্থের উৎস জানতে চিঠি দেয় ইতোমধ্যে তাদের ব্যাংক হিসাব চেয়েছে বাংলাদেশ ব্যাংক। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। যশোরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আমজাদ মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে বাঘারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি আমজাদ মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে যশোর ও মাগুরা আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুটি মামলা হয়েছে। অভিযোগ দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রহণ করায় প্রেম চারার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আমজাদ মোল্লাকে গ্রেফতার করা হয়।
ভারতের মেঘালয় থেকে অপহৃত সে দেশের নাগরিক দাজেদ সিয়ানলিয়াকে শেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতরাতে ঝিনাইগাতির আহমদনগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আলম ও তার সহযোগীরা গত 12ই মে ভারতের মেঘালয়ের শিলং থেকে দাজিদ সিয়ানলিয়াকে অপহরণ করে শেরপুরে নিয়ে আসে। পরে তার পরিবারের কাছে 60 লাখ রুপি মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার দিনই খাসিয়া হিল পুলিশ শেরপুরের পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করে। মোবাইল ফোনে ট্র্যাকিং এর মাধ্যমে অপহরণকারীদের অবস্থান আহমদনগরে নিশ্চিত হয় পুলিশ। এরপর সেখানে অভিযান চালিয়ে দাজেদ সিয়ানলিয়াকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মূল হোতা আলমকে গ্রেফতার করা হয়। মাদারীপুরে বোনের স্বামীর বিরুদ্ধে 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন অভিযুক্তের বাবা, তার স্ত্রী এবং এলাকাবাসী। পুলিশ বলছে, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিযুক্তের বাবার এই ঘৃণাই বলে দেয় ধর্ষণ কতটা জঘন্য অপরাধ। মাত্র 3 দিন আগে মাদারীপুরে বড় বোনের বাড়িতে বেড়াতে যায় 5ম শ্রেণীর এক শিক্ষার্থী। স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় তার দোলাভাই মিরাজ মাতুব্বর বেড়াতে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এক পর্যায়ে রাত 9টার দিকে বাড়ি ফেরার পথে নির্জন এলাকায় তাকে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়ায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘুরতে ঘুরতে পরে নিচে বলে কোন একটা দাঁড় কি বলে গাছ আছে, গাছের ওখানে নিয়ে পরে কাগজ বিছায় বলে করছে। এটা যেতে আমার স্বামী হোক আর যাই হোক, আমার মার পেটে ভাই হলে আমি ওইটা বিচার চাবো। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে এবং আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রোগীর অবস্থা একটু গুরুতর বিধায়ী সদর হাসপাতালে এখানে চিকিৎসা করা সম্ভব হবে না। সম্ভবত তাকে কিছু রিপেয়ার করতে হবে, যার কারণে ফরিদপুর রেফার করা হয়েছে। অভিযোগের সত্যতা স্বীকার করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দুলাভাইয়ের দ্বারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে এবং আমরা ঘটনা শোনার সাথে সাথেই আমরা হাসপাতালে এসে মেয়েটাকে পেয়েছি এবং তার কাছ থেকে আমরা ঘটনার সত্যতাও পেয়েছি প্রাথমিকভাবে। আর এই মেয়েটিকে এখানে ট্রিটমেন্টের পরে ফরিদপুরে রেফার করছে এবং আমরা আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করতেছি। ঘটনার পর থেকে অভিযুক্ত 3 সন্তানের জনক মিরাজ মাতুব্বর পলাতক রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। সময় সংবাদে আরো থাকছে, সিলেটে প্রতি বছরই নতুন নতুন কলেজ হলেও আস্থা অর্জন করতে পারছে না মেধাবীরা। শিক্ষার্থীরা ঝুঁকছেন হাতে গোনা পুরনো কলেজের দিকে। রমজান মাসকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির খোলাবাজারে নিত্য প্রয়োজনীয় 5টি পণ্য বিক্রি কার্যক্রম। খোলাবাজারে পণ্য বিক্রির খবর জানতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, রমজান উপলক্ষে গতকাল থেকেই কিন্তু সারা দেশে প্রায় 185 টাকার টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। তো আজকেও কিন্তু সকাল 10টা থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু হওয়ার কথা। তো প্রেস ক্লাবের এলাকায় যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু এটিতে কিন্তু বিক্রি শুরু হয়নি। তবে ক্রেতারা কিন্তু বেশ লাইনে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন, আসলে বিক্রি শুরু হলেই কিন্তু তারা তাদের পছন্দের পণ্যটি কিনবেন। তো ডিলারদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু বলেছেন যে আসলে সকালে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু তাদের একটু ধীর গতি এবং ক্রেতার সংখ্যা কম থাকায় কিন্তু তারা বিক্রি এখনো শুরু করতে পারেননি। তবে কিছুক্ষণের মধ্যেই তারা বিক্রি শুরু করতে পারবেন। আর একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল যেমনটি ডিলারদের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে আসলে ক্রেতাদের চাহিদার তুলনায় পণ্য কিন্তু তারা কম পেয়েছেন। তো আজকেও কিন্তু ডিলাররা বলছেন যে তারা দিয়ে
ক্রেতাদের তেমন একটা অভিযোগ আমরা শুনতে পাইনি। তারা বলছেন যে নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন, তবে তারাও কিন্তু একটি বিষয়ে বলেছেন যে তারা তাদের চাহিদার তুলনায় কিন্তু বেশ কম পণ্য পাচ্ছেন এবং তারা বলছেন যে আর একটু বেশি হলে তাদের জন্য ভালো হতো। তো টিসিবির পণ্য বিক্রি সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু তথ্য দিয়ে রাখতে, সেটি হচ্ছে যে সারা দেশে 185টি ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। ঢাকায় 33টি স্পটে এবং বিক্রি শুরু হয়েছে এবং চট্টগ্রামে 10টি সহ সারা দেশে প্রায় 2811 জন ডিলার কিন্তু তারা পণ্য বিক্রি শুরু করেছে। তো আমরা একটু বেশ কয়েকজন ক্রেতা এখানে রয়েছেন, তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আপনার সাথে যদি একটু কথা বলতে চাই যে আসলে নির্ধারিত দামে আপনারা কি পণ্য পাচ্ছেন আর আপনাদের চাহিদার তুলনায়? এখন তো বলতে পারতেছি না, তারপরে গতকাল থেকে তো বিক্রি হয়েছে আপনাদের। আচ্ছা, আপনাদের কোনো আছে, অভিযোগ আছে কিনা এরা দেরিতে শুরু করেছে? আপনারা তাদের কাছে যদি আগে আসে তাইলে হয়তো সুবিধা হতো আর কি, আর বা গাড়ির যদি সংখ্যা বাড়ায়। এখন তো খুব লোকজন বেশি, লাইন বেশি হচ্ছে, আর দুটো গাড়ি হলে অনেক সুবিধা হয়। আচ্ছা, আপনারা যে পণ্যর পরিমাণ আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে খুবই কম, আর একটু বেশি হলে আপনাদের জন্য। হ্যাঁ, আর পণ্য পরিমাণ কম, লোক বেশি, অনেকে লাইন থেকে ফেরত যায়, যদি আরো একটু বাড়াইলে তো সবাই পাইতে সুবিধা হতো। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে ক্রেতাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যদি গাড়ির সংখ্যা বাড়ানো হয় এবং পণ্যের পরিমাণ যদি একটু বাড়ানো হয় তাহলে কিন্তু তাদের জন্য ভালো হবে এবং তারা সরকার যে লক্ষ্যে মানে নির্ধারিত ন্যায্য মূল্যে সোলা, এরপরে সয়াবিন, খেজুর, মুসুর ডাল সহ যে 5টি পণ্য রমজান উপলক্ষে সারা দেশে বিক্রি করছে, তো এই বিষয়ে পরিমাণ যদি বেশি হলো তাহলে কিন্তু ভালো হতো। আমরা একটু একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, একটু আপনার সাথে কথা বলতে চাই আর কি। একটু আমরা একটু যদি বিক্রেতার সাথে কথা বলতে চাই যে আজকে তো 10টা থেকে শুরু হওয়ার কথা, তো আপনারা দেরি করছেন কেন বিক্রি শুরু করতে এবং আপনাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছেন নাকি আপনারাও চাহিদার তুলনায় কম পাচ্ছেন? কি মনে হচ্ছে আপনার? এখানে যে পরিমাণে চাহিদা ভোক্তা যে পরিমাণে আছে তার অনুযায়ী কম, পণ্য কম। আর আসতে দেরি হয়েছে আমার এই বিজয়নগরের মাথার মধ্যে, মানে জামে পড়ে গেছিলাম, এলোপাথারি এইভাবে গাড়ি সব আইকে এসে, ট্রাফিক ছিল না, মানে ট্রাফিক আসছে পরে, যার জন্য এখানে আমার প্রায় আধা ঘন্টা সময় পার হয়েছে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে বিক্রেতাদের পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হচ্ছে যে আসলে ক্রেতাদের চাহিদার তুলনায় কিন্তু পণ্যের পরিমাণ খুবই কম। যদি তারা আরেকটু বেশি সরবরাহ পেতেন তাহলে কিন্তু ডিলাররা সাশ্রয়ী দামে কিন্তু ক্রেতাদের কাছেও সেটি সরবরাহ করতে পারতেন, এমনটাই তারা কিন্তু বলছেন। তো আমার কাছে এই ছিল টিসিবির পণ্য বিক্রির সর্বশেষ খবর। রমজান মাসকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় 5টি পণ্য বিক্রির কার্যক্রম। যদিও সকাল 10টায় প্রেসক্লাব এলাকায় এখনো পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়নি, ক্রেতা এবং ডিলারদেরও বিভিন্ন অভিযোগ রয়েছে। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান। সিলেটে প্রতি বছরই বাড়ছে নতুন নতুন কলেজ, কিন্তু এসব কলেজ মেধাবীদের আস্থা অর্জন করতে পারছে না। এবারও একাদশ শ্রেণীর ভর্তিতে হাতে গোনা পুরনো কলেজের দিকে ঝুঁকছে তারা। শিক্ষা বোর্ড জানায় আবেদনের বেশিরভাগই পড়ছে এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও ক্যান্টনমেন্ট কলেজে। এসব কলেজের অধ্যক্ষরা জানান মান নিয়ে প্রশ্ন থাকায় ফলাফলে এগিয়ে থাকা শিক্ষার্থীদের চাপ পড়ে তাদের কলেজে। দিগেন সিং এর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। জেনিথ ব্লুবার্ড স্কুল থেকে এবার জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেছে। এখন চলছে তার ভর্তি কেন্দ্রিক ব্যস্ততা। স্বপ্ন এমসি কলেজে ভর্তি হওয়ার, কিন্তু ভর্তি হতে পারবে কিনা সেই শঙ্কায় দিন কাটছে তার। গতবারের চেয়ে 400-র বেশি শিক্ষার্থী এবার সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ 5 পাওয়ায় পছন্দের কলেজে ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায় সে। তবে এই কলেজে সুযোগ না হলে বিকল্প পছন্দ সরকারি মহিলা কলেজ কিংবা ক্যান্টনমেন্ট কলেজ। ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতেই ভালো কলেজে ভর্তি হতে চায় জেনিথ। অভিভাবকদেরও একই অভিমত। A+ আসছে, এটা নিয়ে খুশি, কিন্তু যে কলেজটায় যাচ্ছি ওই কলেজটায় হবে কিনা ওটা নিয়ে আমরা কেউই শিওর না। যদি অন্য কলেজে হয়ে যায় তখন তো তার মানসিক দিক দিয়ে তার অপছন্দ হয়ে যাবে। এবার সিলেটে ৭৪,৫০০ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার বিপরীতে একাদশ শ্রেণীতে আসন রয়েছে ১,২৩,০০০। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান আবেদনের বেশিরভাগই পড়ছে সিলেটের ৪-৫টি কলেজে।
পুরা সিলেট বোর্ডের আওতাধীন 30 থেকে 35টা কলেজ, যাদেরকে আমরা বলি নামি দামি কলেজ, আমাদের অভিভাবকদের টার্গেট, আমাদের শিক্ষার্থীদের টার্গেট এই কলেজগুলোতে ভর্তি হওয়া। যার কারণে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যে মানসম্পন্ন কলেজের সংখ্যা তুলনামূলকভাবে কম। 105টি কলেজ নিয়ে 1999 সালে স্থাপিত হয় সিলেট শিক্ষা বোর্ড। বর্তমানে এই বোর্ডে কলেজের সংখ্যা 284টি। নতুন প্রতিষ্ঠিত এসব কলেজ টানতে পারছে না মেধাবীদের। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সেই সাথে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে পারলে মেধাবীরা এসব কলেজেও ভর্তি হবে। উপযুক্ত সুদক্ষ শিক্ষক মণ্ডলীর দ্বারা যাতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হতে পারে এগুলির ব্যবস্থা করতে হবে। তারপরে শিক্ষা উপকরণ, লাইব্রেরি, মাল্টি প্রজেক্টরের মাধ্যমে যে শিক্ষা কার্যক্রম আমরা দিয়ে থাকি, এই ধরনের পরিবেশ সৃষ্টি করা, এগুলির উদ্যোগ গ্রহণ করতে হবে। সিলেট শহরে নতুন প্রতিষ্ঠিত কলেজগুলো মার্কেট কিংবা বাসাবাড়িতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, আর গ্রামের কলেজে নেই পর্যাপ্ত শিক্ষা উপকরণ। এজন্যই মেধাবীরা এসব কলেজে ভর্তি হতে চায় না বলে অভিমত শিক্ষাবিদদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। উৎসবমুখর পরিবেশে চলছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদেরও ভিড় দেখা গেছে। এদিকে নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পুলিশের পাশাপাশি ভোট কেন্দ্রের আশেপাশে রয়েছে র্যাব, বিজিবির টহলও। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলতি বছরের 1 মার্চ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার মারা যাওয়ায় পদটি শূন্য হয়। সকালবেলায় সর্বপ্রথম ভোট দিলাম, আর ভোট খুব সুন্দর হলো, কোনো গ্যাঞ্জাম নাই। প্রথম ভোট আমি ভালো দিলাম, আর ভোট ভালোই যাবে, আর ভালোই দিলাম, কোনো সমস্যা নেই। দেশের বাইরের খবর। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে দেশটিতে নতুন করে অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়ার কর্মকাণ্ড ওই অঞ্চলে উত্তেজনা বাড়াবে বলে সতর্ক করেছে সংস্থাটি। 15 সদস্যের এই পরিষদ পিয়ংইয়ংকে ভবিষ্যতে কোনো পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর আহ্বান জানিয়েছে। সংস্থাটি উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। গেল রোববার উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যা একটি নতুন ধরনের রকেট এবং বিশাল পরমাণু বোমা বহনে সক্ষম। ইউরোপীয় ইউনিয়ন পুনর্গঠনে ঐতিহাসিক ডাক দিলেন ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আমলাতান্ত্রিক নির্ভরতা কমিয়ে ইউরোপকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন এই দুই নেতা। প্রয়োজনে জার্মানির পক্ষ থেকে ইইউর নীতিমালা পরিবর্তনেরও ঘোষণা দেন মার্কেল। শপথ গ্রহণের পরদিনে জার্মানি সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বার্লিনে পৌঁছালে তাকে স্বাগত জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ম্যাক্রো মার্কেল বৈঠকে ইউরোপীয় ইউনিয়নকে শক্তিশালী করা ছাড়াও ফ্রাঙ্কো জার্মান সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানায় গণমাধ্যম। ম্যাক্রোর বার্লিন সফরে যেন প্রাণ ফিরে পেল ইউরোপীয় ইউনিয়ন। ব্রেক্সিট ইস্যুসহ নানামুখী সমস্যায় জর্জরিত ইইউকে শুধু পুনর্গঠনেরই ঘোষণা দেননি ম্যাক্রো, ইইউকে পুনর্জীবিত করাকে রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। ইইউকে পুনর্গঠন পপুলিজমের বিরুদ্ধে প্রথম চপেটাঘাত বলেও মন্তব্য করেন ফ্রান্সের 39 বছর বয়সী এই প্রেসিডেন্ট। ইউরোপকে রক্ষায় আমলাতান্ত্রিক নির্ভরতা কমাতে হবে। পরস্পরের মধ্যে বিশ্বাস পুনঃস্থাপন করাই খুব জরুরি। কিছু অঞ্চলকে নির্দিষ্ট করে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা গ্রহণ করা উচিত, যার মাধ্যমে কর্মসংস্থান এবং বিশ্ব বাণিজ্য প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়ন এবং শ্রেষ্ঠ ইউরোপ গঠনে আমাদের আরও বাস্তবিক হতে হবে। ফ্রান্স জার্মানের সম্পর্ক এবং সম্প্রীতির কথা তুলে ধরে জনগণের স্বার্থে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত বলে জানান অ্যাঙ্গেলা মার্কেল। ইইউকে পুনর্গঠনে একই পরিকল্পনার পাশাপাশি জার্মানির পক্ষ থেকে ইইউ চুক্তি পরিবর্তনের কথাও জানান তিনি।
uns vereinbart, dass wir জার্মানির দৃষ্টিকোণ থেকে ইউরোপীয় ইউনিয়নকে শক্তিশালী করতে সম্ভাব্য সবকিছুই করা হবে। তা শুধু ব্রেক্সিটের কারণে নয়, সত্যিকার অর্থে শক্তিশালী ইউরোপ করে তুলতেই এটা সম্ভব। তবে এর আগে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে, পরিবর্তনের বিষয়গুলো নির্ধারণ করতে হবে। এদিকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সংস্কারপন্থী রিপাবলিকান দলের এদুয়ার্দো ফিলিপকে নিয়োগ দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। সোমবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের সেক্রেটারি জেনারেল আলেক্সিস কোহলার প্রধানমন্ত্রী হিসেবে ফিলিপের নাম ঘোষণা করেন। এরপরেই গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমনীতি পরিবর্তনের ইঙ্গিত দেন ফিলিপ। 46 বছর বয়সী এই আইন প্রণেতা বন্দরনগরী লা হাবরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামনের মাসে হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে ফিলিপের অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বিশ্লেষকরা। সাইয়েদ আহমেদ, সময় সংবাদ। ফেডারেশন কাপের খবর। আজ মাঠে নামবে হার দিয়ে মৌসুম শুরু করা মোহামেডান। দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আরামবাগ। অন্যদিকে প্রথম ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি হবে ফরাজগঞ্জ। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হারে মৌসুমের শুরুতেই চাপে পড়ে যায় মোহামেডান। কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাইং এর লড়াইয়ে এগিয়ে থাকতে বাকি ম্যাচ জয় প্রয়োজন। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া মোহামেডানের খেলোয়াড়রা। এদিকে চলতি মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামবে শেখ রাসেল। ফরাজগঞ্জের বিপক্ষে জয় দিয়ে মৌসুম শুরু করতে চায় দলটি। এবারে ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। নিয়মরক্ষার ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। গত রাতে এই মৌসুমে কোনো রকমে রেলিগেশন এড়ানো ওয়াটফোর্ডকে 4-3 গোলে হারিয়েছে ব্লুরা। আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কস্তা, কাহিল, অ্যালোনসোকে ছাড়াই অপেক্ষাকৃত দুর্বল ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামেন 50 মিনিট ট্রিয়ান তারকা ক্রোডিল। কাতার ফাউন্ডেশন বিশ্বের অন্যতম বড় দাতব্য সংস্থাগুলোর একটি। বিশ্বের বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিষ্ঠান এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে সংস্থাটি। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব বার্সেলোনার পৃষ্ঠপোষক এই কাতার ফাউন্ডেশন। কাতারের রাজধানী দোহায় অবস্থিত সংস্থার প্রধান কার্যালয় ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সজল মিত্র টিচার্ড। বিশ্বের নামিদামি দাতব্য প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করলে সবার আগে চলে আসবে কাতার ফাউন্ডেশনের নাম। 1995 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির বর্তমান সম্পদের পরিমাণ 10,000 কোটি মার্কিন ডলারেরও বেশি। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় 8টি বিশ্ববিদ্যালয়, 21টি হাসপাতাল, 7টি স্পোর্টস একাডেমি ও 10টির মতো ফুটবল ক্লাব এবং বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের পৃষ্ঠপোষক হিসেবে বর্তমানে কাজ করছে এই সংস্থাটি। 2022 সালে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের ব্যবস্থাপনার সিংহভাগ দায়িত্বই রয়েছে এই ফাউন্ডেশনের কাছে। আমাদের কাতার ফাউন্ডেশনই কাতার সরকারের সবচেয়ে বড় পরিচালনা শক্তি। এদেশে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ব্যবস্থাপনাও আমাদের হাতে। আমাদের স্টেডিয়াম সহ সেই আয়োজনের জন্য আবাসনের বিষয়েও কাজ করছি। 2022 বিশ্বকাপ ফুটবলের জন্য পুরোপুরি নিজস্ব অর্থায়নে একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করছে কাতার ফাউন্ডেশন। আর বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব বার্সেলোনাকে পৃষ্ঠপোষক হিসেবে প্রতি মাসে 170 মিলিয়ন ইউরো দিয়ে থাকে তারা। কাতার ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ঘুরতে এসে মুগ্ধ দর্শনার্থীরাও। আসলে এই সংস্থার কার্যক্রম নিজের চোখে দেখতেই এখানে আসা। 2022 সালের বিশ্বকাপের জন্য দারুণ এক চমক অপেক্ষা করছে। এখানে এসেই সেটি বুঝতে পারলাম। কাতারের রাজধানী দোহার প্রাণকেন্দ্রে প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই কাতার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়। কাতার ফাউন্ডেশন বিশ্বের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম, যারা কিনা অর্থ সহায়তা দিয়ে থাকে বার্সেলোনার মতো বিশ্বের নামি দামি আরো বেশ কয়েকটি ফুটবল ক্লাবকে। এই কাতার ফাউন্ডেশন 2022 বিশ্বকাপ ফুটবলের জন্য এই কাতারে বেশ কয়েকটি ফুটবল স্টেডিয়াম স্থাপনেরও পরিকল্পনা করছে, যার কাজ এখন চলছে। কাতারের দোহা থেকে সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফারাক্কার বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানচিত্র। গঙ্গার পানি প্রত্যাহারে শুষ্ক মৌসুমে এই অঞ্চল পরিণত হয় মরুভূমিতে। বর্ষায় ভাসে বাড়িঘর, ফসল। আন্তদেশীয় যানবাহন চলাচল চুক্তিতে অনুস্বাক্ষর করেনি থিম্পু। অনিশ্চিত ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের আঞ্চলিক সড়ক সংযোগ রূপরেখা।
রাজধানীতে রাস্তার নিচ দিয়ে যথেচ্ছভাবে গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন টানায় বাড়ছে ঝুঁকি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নাগরিক সেবা নিশ্চিতে কাঠামোগত পরিকল্পনার তাগিদ। শেষ হল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ধাপের কাজ। জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ যোগানে ভূমিকা রাখবে জানালেন প্রতিমন্ত্রী। এবং নরসিংদীতে সবজি চাষে বেড়েছে ফেরোমিন ফাঁদের ব্যবহার, কমেছে কীটনাশকের প্রয়োগ, রফতানি হচ্ছে বিষমুক্ত সবজি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।